হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমরা আরও 20 কোয়েশ্চেন সিডিপির জন্য নিয়ে আসলাম, যেগুলো এমসিকিউ আমরা ডিসকাস করব, যেগুলো আসাম এলপি এবং ইউপি টেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই কোয়েশ্চেনগুলো থেকে আপনি পেতে পারেন আপনার আসাম এলপি এবং ইউপি টেটে। তো সো সিরিয়াসলি নেবেন এই কোয়েশ্চেনগুলোকে। তাহলে শুরু করছি আজকের ভিডিও সেশনটি। তো শুরু করার আগে আপনাকে আবার একবার রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আরও ফিউচারে আপনি সিডিপি এমসিকিউ সিরিজ বা ইংলিশ বা সিডিপির আরও ডিটেলস ডিসকাশন সেই ভিডিওগুলো পেতে পারেন। তো এখানে আপনি প্রেস করলে আগের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন, সিডিপির ভিডিওগুলো। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দ্য পিরিয়ড অফ সেন্সরি মোটর অ্যাডাপ্টেশন অফ পিয়াজেট ইজ। তো সেন্সরি মোটর যে স্টেজ, তো সেটি মানে কোন এখানে স্টেজ হবে, সেন্সরি মোটর স্টেজ অফ পিয়াজেট ইজ কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্টেজ দিয়েছিলেন, যেখানে 4টি স্টেজ আছে। তো সেই পিয়াজেটের থিওরির 4টি স্টেজের মধ্যে যে সেন্সরি মোটর স্টেজ, সেটি কোন সময় থেকে শুরু হয়, মানে কোন পিরিয়ডে বলেছিলেন। তো আপনাকে যখন আপনি শিখবেন সেন্সরি মানে পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, প্রত্যেকটির বয়স মানে দেওয়া আছে, অর্থাৎ মেনশন করা আছে। তো আপনি সেটা ভালো করে দেখতে হবে। আমাদের আগের ভিডিওতে আমি অলরেডি দিয়ে দিয়েছি সেই স্টেজগুলোর এইজ, মানে এইজ ওয়াইজ। তো এই এইজগুলো ইম্পর্টেন্ট কখনো আসতেও পারে। তো প্রথম সেন্সরি মোটর স্টেজের এইজ কোন সময় থেকে, তো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ 0 to 2 ইয়ার্স হচ্ছে সেন্সরি মোটরের সময়। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, অর্থাৎ বিকাশ সর্বদা চলতে থাকে ফ্রম কনসেপশন টু টিল ডেথ, মানে কনসেপশন পিরিয়ড অর্থাৎ মাতৃগর্ভ থেকে পুরোপুরি মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট বিকাশ চলতে থাকে। তো এই আইডিয়াটি কিসের সাথে অ্যাসোসিয়েটেড, রিলেটেড? তো এখানে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম ডেভেলপমেন্ট প্রসেসের মানে যেগুলো প্রিন্সিপল, সেগুলো এখানে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন পেয়েছিলাম, ইন্টারেকশন, ইন্টার রিলেশন, কন্টিনিউটি। প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা আলাদা মানে প্রসেস আছে। তো সেগুলো আপনি দেখে নেবেন। যদি দেখতে চান মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ভিডিওটি ঠিক উপরে দেওয়া এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো এটার শুদ্ধ উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, অর্থাৎ ডেভেলপমেন্ট যে বিকাশ, যে সেটা কোনো দিনই থামে না, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে তার বিকাশও চলতে থাকবে। তো প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, অর্থাৎ কন্টিনিউটির প্রিন্সিপালের নীতির অনুসারে সেই বিকাশটি চলতে থাকে, সেই নীতির আন্ডারে এই সেন্টেন্সটি রিলেটেড। তো প্রিন্সিপাল অফ কন্টিনিউটি হচ্ছে মানে নেভার এন্ডিং প্রসেস ডেভেলপমেন্ট বিকাশটি, সেটা বলে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, লার্নিং ডিসেবিলিটি ইন মোটর স্কিল। মোটর স্কিল অর্থাৎ আমাদের যে সঞ্চালনা, মুভমেন্টের, আমরা যদি মুভমেন্ট করি, সঞ্চালনা বা কোঅর্ডিনেশন, আমাদের যে মাথার সাথে আমাদের বডি পার্টসের যে কোঅর্ডিনেশন, মাথায় যে আমাদেরকে কিছু পারফর্ম করতে ডিরেকশন দেয়, সেটা। তো এটা এক ধরনের লার্নিং ডিসেবিলিটি, অর্থাৎ পড়ার মানে ডিসেবিলিটি। যে কেউ আছেন, ওরা মানে কী করতে চান কিছু একটি জিনিস, বাট অন্য কিছু করে নেন। তো ওদের এই ডিসেবিলিটির নাম হচ্ছে কি, মানে সেটা হচ্ছে মোটর ডিসেবিলিটি, অর্থাৎ আমাদের সঞ্চালনের ডিসেবিলিটি, আমাদের বডি সঞ্চালন, মোটর অ্যাক্টিভিটি যেগুলো রিলেটেড, সেটা ডিসেবিলিটি। এবং লার্নিং ডিসেবিলিটি হচ্ছে পড়ার রিলেটেড, লার্নিং রিলেটেড কিছু ডিসেবিলিটি, অসুবিধা। তো এই অসুবিধাটি কি, শুদ্ধ উত্তরটি হবে ডিসপ্রেক্সিয়া। ডিসপ্রেক্সিয়া ইজ রিলেটেড টু মোটর স্কিল বা মোটর অ্যাক্টিভিটি, সেটা মনে রাখতে হবে। মোটর অ্যাক্টিভিটি হচ্ছে ডিসপ্রেক্সিয়া, অর্থাৎ আমাদের মোটর অ্যাক্টিভিটি বা কোঅর্ডিনেশন, আমাদের মানে কোঅর্ডিনেশনে মিলে না, অর্থাৎ কিছু করতে চাইলে কিছু উল্টোটা কেউ করে নেয়। তো ওদের সেই ডিসেবিলিটির নাম হচ্ছে ডিসপ্রেক্সিয়া। এবং ডিসক্যালকুলিয়া বলে দিয়েছি যে ক্যালকুলেশনে প্রবলেম যারা করে তাদের ডিসক্যালকুলিয়া প্রবলেম, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার প্রবলেম, পড়ার মানে আইডেন্টিফাই করতে পারে না ওরা পড়ার সময়, লেটার, ওয়ার্ডস, কোনো মানে কোনো ফ্রেজ, কোনো পার্টিকুলার লেটার। তো এগুলো হচ্ছে লার্নিং ডিসেবিলিটি। এরপরে হচ্ছে ডিসফেসিয়া, সেটাও এক ধরনের
লার্নিং ডিসেবিলিটি, সেটা মানে ল্যাঙ্গুয়েজ বেসড লার্নিং ডিসঅর্ডার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ভাষা বলার সময় কিছু ডিসঅর্ডার হয়। যেমন রিটেলিং স্টোরি, একটি স্টোরি সে শুনেছে, একজন মানুষ মানে একটা ছেলে মেয়ে শুনেছে, সেটা বলার সময় সে ভালো করে বলতে পারবে না, অর্থাৎ ক্রোনোলজিক্যালি অর্থাৎ সিস্টেমেটিক্যালি সে স্টোরিটা বলতে পারবে না। তো রিটেলিং স্টোরি সেই প্রবলেম হয়, অর্থাৎ কোনো স্টোরি আবার বলার সময় সে ভালো করে বলতে পারবে না, বা তার ফ্লুয়েন্সি অর্থাৎ স্পিড, কথা বলার সময় সে চিন্তা করে বলবে, চিন্তা করে সে কথা বলবে, অর্থাৎ সে মানে ভালো করে তার মাথাটা প্রসেস করতে পারে না কোন সময় কী কথা বলবে, তার কোনো সময় মানে ওয়ার্ড বা ডিরেকশন এ সমস্ত জিনিসে বুঝতে প্রবলেম হয়। কোনো সময় কোনো একটি ওয়ার্ড কোনো সময় সে তার মাথায় প্রসেস করতে পারে না, তখন তার বুঝতে সময় লাগে। তো এটি হচ্ছে ডিসফেশিয়া। এরপরের কোয়েশ্চেনটি হচ্ছে, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম এমফেসিস শুড বি অন, অর্থাৎ ইনক্লুসিভ ক্লাসরুমে কোথায় জোর দেওয়া উচিত। ইনক্লুসিভ ক্লাসরুম অলরেডি বলে দিয়েছিলাম যে ইনক্লুসিভ এডুকেশনের নিয়ম হচ্ছে সব ধরনের স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট থেকে শুরু করে গিফটেড থেকে শুরু করে স্লো লার্নার বা ডিজেবল রিটার্ডেড সব স্টুডেন্ট এক ক্লাসরুমে যখন, সেটাকে ইনক্লুসিভ ক্লাসরুম বলা হয়। এবং ইনক্লুসিভ ক্লাসরুমে মানে কিসের উপর জোর দেওয়া উচিত? তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ডি, অর্থাৎ প্রোভাইডিং অপরচুনিটিজ এইমিং এট ম্যাক্সিমাইজিং পটেনশিয়াল অফ ইন্ডিভিজুয়াল চিলড্রেন, অর্থাৎ প্রত্যেক ইন্ডিভিজুয়াল চিলড্রেনের যে ওদের যে পটেনশিয়ালিটি সেটা সুযোগ দেওয়া উচিত। অর্থাৎ কাউকেও ইগনোর না করে সবাইকে স্কোপ দিয়ে, ওদের ইন্ডিভিজুয়াল স্পেস দিয়ে ওদেরকে ওদের পড়ার যে অপরচুনিটির এবং ওদের যে পটেনশিয়াল, ওদের যে ভিতরে যেগুলো জিনিস আছে সেগুলো বের করার একটা রাস্তা দেওয়া, সেটা হচ্ছে টিচারদের কাজ। এবং ইনক্লুসিভ ক্লাসরুমে এরকম করতে হবে না যে আপনি ডিসক্রিমিনেট করলে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের যে এইম অবজেক্টিভ সেটা একদম নষ্ট হয়ে যায়। মানে ইনক্লুসিভ ক্লাসরুমের অবজেক্টিভ হচ্ছে যে সবাই একসাথে ক্লাসরুমে বসে পড়বে, কাউকেও ডিসক্রিমিনেট না করা, এটাই হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুমের মানে এইম। এবং সেই জন্য টিচারদেরকে এমনভাবে পড়াতে হবে যাতে কোনো স্টুডেন্টস মানে ডিসক্রিমিনেট না হয়, কোনো স্টুডেন্টসের যে মানে কারোর মানে অপরচুনিটি, স্লো লার্নার হলে কী হলো, ওকেও অপরচুনিটি দিতে হবে। স্লো লার্নার এবং গিফটেড স্টুডেন্টস, ওদের পড়ার স্টাইল আলাদা, লার্নিং ক্যাপাসিটি আলাদা। তো আপনাকে কী করতে হবে, মানে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনাকে সেরকমভাবে ওদেরকে অপরচুনিটি দিতে হবে, তাদের পটেনশিয়ালিটি যেগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাইজ করার সুযোগ দিতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এনেবলস দ্য টিচার, যদি একজন টিচার একজন বাচ্চার হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে জিনিসগুলো রিলেটেড সব জিনিস যদি জেনে নিন, তাহলে ওনার লাভ কী হবে। অর্থাৎ আমরা পড়েছি যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের অনেক থিওরি পড়েছি, কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে শুরু করে মরাল ডেভেলপমেন্ট এরিকসন দিয়েছেন থেকে শুরু, জন পিয়াজেট দিয়েছেন বা কোহলার দিয়েছেন। তো এইগুলো পড়ার মানে ফায়দাটা কি, মানে অ্যাডভান্টেজটা কি? তো এর শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন বি, অর্থাৎ বি ক্লিয়ার অ্যাবাউট টিচিং ডাইভার্স লার্নার্স, অর্থাৎ টিচাররা মানে ক্লিয়ার হয়ে যাবেন যে আমি কাকে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, কিভাবে পড়ানো উচিত আমার, সেই জিনিসটা ডাইভার্স লার্নার, অনেক ভিন্নতা যে ক্লাসে থাকবে, কেউ থাকবে গিফটেড, কেউ থাকবে স্লো লার্নার, তো কেউ থাকবে ইন্টেলিজেন্ট, কেউ থাকবে নর্মাল, তো কেউ থাকবে রিটার্ডেড, তো সব ধরনের স্টুডেন্ট, বা কেউ থাকবে খুব উশৃঙ্খল স্টুডেন্ট, এডিএইচডি প্রবলেম কারোর থাকবে, তো ওদেরকে কিভাবে ডিল করতে, তো ওদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব জিনিস যদি মানে টাইপস অফ গ্রোথ, টাইপস অফ ডেভেলপমেন্ট সব কিছু জিনিস যদি, এবং কোন বয়সে কারোর ডেভেলপমেন্ট স্লো, সেই জিনিসটা যদি টিচার বুঝে নেন, তাহলে উনি ভালো করে টিচিং করাতে পারবেন, অর্থাৎ ওনার যে টিচিং ইফেক্টিভ হবে সেটাই। সেই জন্য ওনাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে সেটার আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, মাইন্ড ম্যাপিং রেফার্স টু কি? তো এর শুদ্ধ উত্তরটি হবে অপশন
বি অর্থাৎ রিসার্চিং দ্য ফাংশনিং অফ দ্য মাইন্ড, অর্থাৎ আমাদের মনের যে ফাংশনিং, কীভাবে আমাদের মাইন্ড কাজ করে, অর্থাৎ আমাদের মাইন্ড ম্যাপিং হচ্ছে আমাদের মনে কিছু আমরা ম্যাপ করে নেই, কীভাবে করব কী জিনিসটা, মানে আমাদের মনে কিছু আমরা সিস্টেমেটিকলি কিছু করে মানে ব্লু প্রিন্ট এঁকে নেই, মানে কীভাবে করব, কীভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করবো, আমরা মাথায় সেটা অ্যারেঞ্জ করে নেই। তো সেটাই হচ্ছে মাইন্ড ম্যাপিং। এবং মাইন্ড ম্যাপিং রেফার্স টু রিসার্চিং দ্য ফাংশনিং অফ দ্য মাইন্ড, কীভাবে মাইন্ডটার মানে উপর ফাংশনিং, সেই মানে মাইন্ডটা কীভাবে ফাংশন করে সেটার উপর রিসার্চ করা। তো এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে, শুদ্ধ উত্তরটি হবে অপশন বি। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে সোশ্যালাইজেশন কি, অর্থাৎ সামাজিকতা সেটা কি, সেটা শুদ্ধ উত্তর, এটা অবভিয়াস আনসার। সেটা শুদ্ধ উত্তরটি হচ্ছে অ্যাডাপ্টেশন অফ সোশ্যাল নর্মস। আপনি যদি সোসাইটির যেগুলো নর্মস আছে, রুল, রিচুয়াল, রেগুলেশন যেগুলো আছে, যখন আপনি সেটার সাথে মেনে চলবেন, সঙ্গে খাপ খেয়ে চলবেন, তখন সেটা হচ্ছে সোশ্যালাইজেশন। যদি আপনি সোসাইটির নিয়মগুলো মানে শিষ্টতা বা আছে যেগুলো ভদ্রতা, সেগুলো যদি আপনি মেনে চলেন না, তাহলে কিন্তু আপনি অ্যান্টি সোশ্যাল হয়ে যাবেন। তো সোশ্যালাইজেশন হচ্ছে মানে আপনি সোসাইটির যেগুলো নর্মস আছে, স্ট্যাটাস কো আছে, সেগুলো মেনে চলা, সেটাই হচ্ছে সোশ্যালাইজেশন, অর্থাৎ সোসাইটির নর্মস সেগুলো মেনে চলা। এরপর কোয়েশ্চেন হচ্ছে হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ, মানুষের পার্সোনালিটি কিসের উপর ভিত্তি করে হয়। তো সেটা শুদ্ধ উত্তরটি হবে ইন্টারাকশন, অপশন এ, অর্থাৎ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমাদের যে হেরিডিটি আছে, বংশগতি, এবং এনভায়রনমেন্ট, সেটার উপর মানে ইন্টারাকশন, অর্থাৎ মানে একটা আরেকটার সাথে ইন্টারাক্ট করে যেটা রেজাল্ট হয়, আউটকাম হয়, সেটা হচ্ছে আমাদের পার্সোনালিটি। অর্থাৎ আমাদের হেরিডিটি, আমাদের বংশগতির কিছু জিনিস আমরা পেয়ে থাকি, এবং যে সোসাইটিতে আমরা বাস করি সেটার ইফেক্ট আমাদের উপর পড়ে, এবং আমাদের বংশের গতির উপর প্রভাব যেগুলো আছে, আমাদের বাবা মা বা দাদা বা কুড়া যেগুলো যারা আছেন, ওদের অর্থাৎ বংশের কোনো আমরা কি পেয়ে থাকি, কোনো একটি বৈশিষ্ট্য পেয়ে থাকি। এরপর আমরা যে সোসাইটিতে বাস করব, যদি আমরা ভালো একটি অ্যারিস্টোক্রেট সোসাইটিতে বাস করি, তাহলে সেটার প্রভাব আমাদের উপর, আমাদের পার্সোনালিটির উপর পড়ে থাকে। অর্থাৎ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই দুইটির মানে সংমিশ্রণে কি হয়, আমাদের পার্সোনালিটিটা মানে গড়ে ওঠে, অর্থাৎ ব্যক্তিত্ব গড়ে ওঠে। এরপরে কোয়েশনটি হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইজ ইম্পর্টেন্ট ইন টিচিং লার্নিং প্রসেস বিকজ, মানে অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদা করে অ্যাটেনশন দেওয়া, ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দেওয়া, পার্সোনালি অ্যাটেনশন দেওয়া, যাকে আমরা কি বলি ইন্ডিভিজুয়ালাইজড টিচিং বা লার্নিং, ইন্ডিভিজুয়ালাইজড টিচিং বা পার্সোনালাইজড টিচিং সেটাও বলতে পারি। তো এর মধ্যে শুদ্ধ উত্তরটি কোনটি হবে? তো শুদ্ধ উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ চিলড্রেন ডেভেলপ অ্যাট ডিফারেন্ট রেটস অ্যান্ড লার্ন ডিফারেন্টলি। কারণ একজন স্টুডেন্ট, একজন বাচ্চা বিভিন্ন রেটে ওদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা পেয়েছি যে ওদের গ্রোথ রেট আলাদা আলাদা, প্রত্যেক স্টুডেন্টের, প্রত্যেক বাচ্চার, প্রত্যেক হিউম্যান আমরা পেয়েছি যে ব্যক্তির যে পার্থক্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেটাতে পেয়েছি যে প্রত্যেকের ডেভেলপমেন্টাল রেট, গ্রোথ রেট বা প্রত্যেকের লার্নিং স্ট্র্যাটেজি, লার্নিং স্টাইল সব কিছু আলাদা। তো সেই জন্য ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা দিতে হবে, অর্থাৎ একজন সবাই সমান নয়, প্রত্যেকজন আলাদা, সেই জন্য ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে হবে, কারণ ওদের যে লার্নিং স্টাইল সেটা ডিফারেন্ট, অবশ্য সব মানে একজন আরেকজনের চেয়ে একটু ডিফারেন্টলি পড়ে থাকে বা শুনে থাকে, বা আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রিহেনশন সেগুলো ডিফারেন্স। তো সেই জন্য ইন্ডিভিজুয়ালাইজ যদি অ্যাটেনশন দেওয়া হয়, তাহলে প্রত্যেক স্টুডেন্টকে তাদের স্টাইল অনুযায়ী, তারা যেরকম শিখতে ভালো পায় বা যেরকম শিখলে ওরা বেশি উপকৃত হয়, সেভাবে যদি মানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিলে তাদের যে পটেনশিয়ালিটি সেটার উপর বেশি জোর দেওয়া হবে, ফলে তারা বেশি লাভবান হবেন। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন সি। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং, অর্থাৎ প্রবলেম সলভিং যে মেথড আছে আমরা পেয়েছি, তো সেটার প্রথম স্টেপটি কি? তো প্রথম স্টেপটি, শুদ্ধ উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ প্রবলেম অ্যাওয়ারনেস। আমাদেরকে প্রবলেম সলভ করার আগে আমাদেরকে জানতে হবে যে প্রবলেমটা কি, প্রবলেম, এরপর আমরা মানে প্রবলেম জিনিসটা কি, যখন জানলাম তখন আমরা কি করব, কিছু ফরমেশন অফ হিপোথিসিস করব, এরপর কালেকশন অফ রিলিভেন্ট ইনফরমেশন, এরপর ভেরিফিকেশন হিপোথিসিস। তো এই স্টেপ আমরা ফলো করে থাকি। তো প্রথমে আমাদের জানতে হবে যে প্রবলেম অ্যাওয়ারনেস, অর্থাৎ প্রবলেমটা কি। প্রবলেম জানার পর আমরা কি করব, একটি হিপোথিসিস ফর্ম করব, একটা
আউটলাইন ফর্ম করব, এরপর কিছু ইনফরমেশন ডাটা কালেক্ট করব বা ইনফরমেশন কালেক্ট করব, এরপর আমরা ভেরিফিকেশন অফ হিপোথিসিস, এরপর কনক্লুশন। তো প্রবলেম সলভ করার আগে আমাদেরকে প্রবলেম জানতে হবে। তো নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে, A teacher makes use of a variety of tasks to cater to the different learning style of her learners she is influenced by. তো একজন টিচার কী করছেন, ভ্যারাইটি টাস্ক দিচ্ছেন, মানে প্রত্যেক স্টুডেন্টকে সেম টাস্ক না দিয়ে আলাদা, মানে অবজেক্টিভ সেম থাকবে টিচিংয়ের, অর্থাৎ প্রত্যেক টাস্কের অবজেক্টিভ সেম, উদ্দেশ্য সমান, কিন্তু টাস্কের ধরনটা আলাদা আলাদা। তো সেটা কেন করেন, মানে শি ইজ ইনফ্লুয়েন্স বাই কি, এটার মানে তিনি কিসের, কোন থিওরির দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন। তো আমরা পেয়েছি যে হাওয়ার্ড গার্ডনার যে থিওরি আছে মাল্টিপল ইন্টেলিজেন্স যেটা পেয়েছি থিওরি, সেটার বলতে কি, সেটাতে অরিজিনালি ছিল 7টি ইন্টেলিজেন্স, কিন্তু এরপর 1995-এ বোধ হয় আরও একটি তিনি অ্যাড করেছেন, তো হয়েছে টোটাল 8টি। তো বর্তমানে আরও একটি দিয়েছেন, তো সেটা তত ইম্পর্টেন্ট নয়। তো বর্তমানে কনসিডার করা হয় মাল্টিপল ইন্টেলিজেন্সে 8টি ইন্টেলিজেন্স, কিন্তু অরিজিনালি যদি কোয়েশ্চেন এসে থাকে তাহলে 7টি দিতে হবে। অরিজিনালি 7টি ছিল, এরপর তিনি একটি অ্যাড করেছেন, তো টোটাল হয়েছে 8টি। তো এই 8টির অনুযায়ী তিনি, মানে মাল্টিপল ইন্টেলিজেন্স হচ্ছে 8টি, অর্থাৎ একটি আছে আপনার স্পেশিয়াল ইন্টেলিজেন্স, আবার আছে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, এরকমভাবে 8টি আছে। তো সেই 8টি ইন্টেলিজেন্স আলাদা আলাদা কিছু বলে থাকে, এবং টিচার কী করেন যে তিনি ভ্যারাইটি অফ টাস্ক দিয়ে থাকেন, এবং প্রত্যেক টাস্ক মেবি ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলার থিওরি অফ গার্ডনার, অর্থাৎ আলাদা আলাদা কিছু টাস্ক দিয়ে, কিন্তু উদ্দেশ্য ওনার একটি থাকে যে প্রত্যেক স্টুডেন্ট কিছু শিখবে, অর্থাৎ ওদের অনুযায়ী শিখবে। কারণ ইন্টেলিজেন্স তো ধরন তো অনেক বেশি হাওয়ার্ড গার্ডনারের মতে, তো তারা যে শিখছে ওদের ধরনে, ওদের স্টাইলে যদি শিখে তাহলে লার্নিংটা ইফেক্টিভ হবে। তো সুতরাং এই কোয়েশ্চনটির আনসার হবে গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, যার উপর বেস করে টিচার কী দিচ্ছেন, ভ্যারাইটি অফ টাস্ক দিচ্ছেন, কারণ প্রত্যেক স্টুডেন্ট সেম নয়, প্রত্যেক স্টুডেন্টের ইন্টেলিজেন্সের কাইন্ড সেম নয়, তো সেই জন্য তিনি আলাদা আলাদা দিচ্ছেন। এরপরে কোয়েশ্চনটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিচার রিলেটেড ফ্যাক্টর এফেক্টিং লার্নিং। তো টিচারের মানে শিক্ষকের বিষয়ে কোনটি মানে জিনিস যেটা লার্নিংটাকে এফেক্ট করে। তো এর শুদ্ধ উত্তরটি হবে মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ কন্টেন্ট রিলেটেড ইনফরমেশন, মানে কন্টেন্ট মাস্টারি থাকতে হবে। কন্টেন্ট মাস্টারি হচ্ছে সাবজেক্টের উপর বিশারদ টিচারকে হতে হবে। তো যদি উনি বিশারদ হন সাবজেক্টের উপর, তাহলে উনি ভালো করে পড়াতে পারবেন, জিনিসের উপর ডিপ স্টাডি, ডিপ টিচিং করতে পারবেন, তখন ছাত্ররাও একটু ইনফ্লুয়েন্স হবে, এফেক্টিভ হবে লার্নিং এফেক্টিভ হবে বলতে, মানে ছাত্ররা আরও বেশি নলেজ জানার জন্য সেই টিচারের কাছ থেকে আরও বেশি নলেজ জানার জন্য ইচ্ছুক হবে, ওদের মোটিভেশন বাড়বে, ইন্টারেস্ট বাড়বে, অ্যাটেনশন বাড়বে। তো সেই জন্য একজন টিচারকে একজন লিডারশিপ হওয়া ছাড়াও বা ওনার পেডাগজিক্যাল নলেজ ছাড়াও ওনাকে সাবজেক্ট ম্যাটার রিলেটেড নলেজ থাকতে হবে, অর্থাৎ কন্টেন্ট মাস্টারি বা সাবজেক্ট ম্যাটার মাস্টারি হতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, এটার শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন সি। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে, A school gives preference to girls while preparing student for a state level solo song competition. তো একটা স্কুল যদি কী করে, মানে গার্লসকে প্রেফারেন্স দেয় বেশি, মেয়েদেরকে, while preparing স্টুডেন্ট, যখন ছাত্রদেরকে স্টেট লেভেল একটি গানের কম্পিটিশনের জন্য গার্লসকে যদি প্রেফারেন্স দেয়, তাহলে সেটা কী ধরনের ডিসক্রিমিনেশন বা কী ধরনের অ্যাপ্রোচ হতে পারে। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে জেন্ডার বায়াস, কারণ একটি পার্টিকুলার জেন্ডারকে মানে স্কুলটি কী করেছে, বেশি প্রেফারেন্স দিয়েছে। তো বাকি যে জেন্ডার আছে সেই জেন্ডারগুলোকে উনি মানে ডিসক্রিমিনেট করেছেন। যদি ট্রান্সজেন্ডার থাকে বা মেল জেন্ডার থাকে, তো ওদেরকে কী করেছেন, ডিসক্রিমিনেট করেছেন। তো সেটা হয়েছে জেন্ডার বায়াসনেস। তো শুদ্ধ উত্তর অপশন সি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে,
স্কুল বেসড অ্যাসেসমেন্ট ইজ প্রাইমারিলি বেসড অন দ্য প্রিন্সিপাল, অর্থাৎ স্কুলের যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট আমরা পেয়েছি, তো সেই অ্যাসেসমেন্ট কোন প্রিন্সিপালের উপর, কোন নীতির উপর বেসড আছে। তো স্কুল বেসড অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি স্কুলে কিছু অ্যাসেসমেন্ট নেওয়া হয় টিচারদের দ্বারা, এবং এই অ্যাসেসমেন্টগুলো বেশি এফেক্টিভ কম্পেয়ারিং টু আদার অ্যাসেসমেন্ট, যেমন এক্সটার্নাল অ্যাসেসমেন্ট যদি হয়। কারণ একজন স্কুলের টিচাররাই একটা স্টুডেন্টকে ভালো জানবে, অর্থাৎ ওর উইকনেস ভালো জানবে, স্ট্রেংথ ভালো জানবে, ওর কোন ফিল্ডে ইন্টেলিজেন্স বেশি সেটা ভালো জানবে, এবং সেই অনুযায়ী উনি অ্যাসেসমেন্টও নেবেন। সেই অনুযায়ী যদি উনি মানে পড়ান বা অ্যাসেসমেন্ট নেন, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে। তো এর শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ টিচার্স নো দেয়ার লার্নার্স ক্যাপাবিলিটিস বেটার দেন এক্সটার্নাল এক্সামিনার্স। এক্সটার্নাল এক্সামিনার অর্থাৎ বাইরের যে এক্সামিনার, পরীক্ষক নিরীক্ষক, সে ওনার থেকে বেশি জানবে একজন স্কুলের টিচার। তো সেটা তো অবভিয়াসলি, কারণ বাইরের টিচার একজন স্টুডেন্টের বিষয়ে কিছুই জানবেন না, উনি এমনিতেই অ্যাসেসমেন্ট নিয়ে নেবেন। মেবি একজন স্টুডেন্ট খুব এক্সপার্ট, একটি মানে খুব ভালো জানে, কিন্তু এমন কিছু অ্যাসেসমেন্টের ধরন দিলেন একজন এক্সটার্নাল টিচার, যার দ্বারা উনি ডিসাইড করে দিলেন যদি ছেলেটির মানে বা স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়, বলে দিলেন যে ওটা ও খারাপ স্টুডেন্ট, কিন্তু সে অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট, কিন্তু ওর ধরন অ্যাসেসমেন্টের ধরন একটু বদলে গেছে, মানে এক্সটার্নাল টিচার বদলে দিলেন, তখন সেই পার্টিকুলার স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে দিল, তখন উনি বলে দিবেন যে স্টুডেন্টটি খারাপ স্টুডেন্ট, কিন্তু সে মূলত ভালো স্টুডেন্ট। তো এই একজন যদি নিজের স্কুলের টিচার হয়, তাহলে উনি জানবেন কিভাবে মানে এক্সামটা নিলে, অ্যাসেসমেন্ট নিলে ভালো হবে। তো সেই জিনিসটা বাইরের টিচার এক্সামিনার বুঝবেন না। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ক্রিটিক্যাল পেডাগজি ফার্মলি বিলিভস দ্যাট, ক্রিটিক্যাল পেডাগজি হচ্ছে এক ধরনের মানে স্টাডি যেখানে স্টুডেন্টদেরকে বেশি ফোকাস করা হয় যে ওরা কিছু ক্রিটিসাইজ করতে, অর্থাৎ কিছু জিনিস যেমন রেসিজম আছে বা আরও কিছু জেন্ডার বায়াসনেস, তো সেগুলো অপারেশন যেগুলো আছে, তো সেগুলো থেকে মানে কিছু ক্রিটিক করতে স্টুডেন্টদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়, ফ্রিডম দেওয়া হয়, ওদেরকে শিক্ষা দেওয়া হয়। তো ক্রিটিক্যাল পেডাগজি, তো সুতরাং এর মধ্যে কোনটি শুদ্ধ হবে? শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্স অ্যান্ড পারসেপশনস অফ লার্নার্স আর ইম্পর্টেন্ট, অর্থাৎ লার্নার্সকে সেন্টার অফ এভরিথিং মানা হয়, অর্থাৎ সেন্টার অফ লার্নিংয়ে লার্নার্স যে পড়ছে, অর্থাৎ ছাত্র স্টুডেন্ট, সে তাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। টিচার্স জাস্ট মানে ফ্যাসিলিটেট করবেন, মোটিভেট করবেন, মেন্টরশিপ করবেন, ওদেরকে গাইড দেখাবেন, কিন্তু স্টুডেন্টরা সেন্টার অফ অ্যাট্রাকশন, সেন্টার অফ লার্নিং, স্টুডেন্টসদের পারসেপশন, এক্সপিরিয়েন্স, সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় ক্রিটিক্যাল পেডাগজির মধ্যে। ক্রিটিক্যাল পেডাগজিতে লার্নারদের বেশি মানে ওদেরকে ইন্ডিপেন্ডেন্স জিনিসটা, ফ্রিডম জিনিসটা দেওয়া হয়, ওদেরকে কিছু অ্যানালাইজ করতে বা কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে একটু সাহায্য করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু ডোমেইন সাচেস। হিউম্যান ডেভেলপমেন্টের কিছু ডোমেইন আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম, তো সে কি এখানে অপশন দেওয়া আছে। তো একটি জিনিস বুঝে নেবে যে স্পিরিচুয়াল কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের পার্ট নয়, ডোমেইন নয়, কিন্তু সাইকোলজিক্যাল আছে, কগনিটিভ আছে, ইমোশনাল আছে, ফিজিক্যাল আছে, সোশিয়ালও আছে, কিন্তু বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেটাও আছে, কিন্তু স্পিরিচুয়াল নয়। তো স্পিরিচুয়াল এখানে আছে, তো স্পিরিচুয়ালিটি হবে না, অপশন বি হবে রাইট। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস ক্যান বি ফ্যাসিলিটেটেড বাই, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস সামর্থ্য কীভাবে আপনি ইমপ্রুভ করবেন স্টুডেন্টের মধ্যে? তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন সি, অর্থাৎ স্টুডেন্টদেরকে বেশি এনকারেজ যদি আপনি অ্যানালজি করেন, অর্থাৎ পার্থক্য করতে, একটি সাথে আরেকটি অ্যানালজি করাতে যদি আপনি অ্যাম্পল এনকারেজমেন্ট বা অ্যাম্পল অপরচুনিটি দিয়ে থাকেন, তাহলে স্টুডেন্টের মধ্যে প্রবলেম সলভিং জিনিসটার অ্যাবিলিটি, সামর্থ্যটা বাড়বে, বৃদ্ধি হবে। যদি ওদেরকে ড্রিলিং প্র্যাকটিসে করান, অর্থাৎ শুধু কিছু নিয়ম মনে করান, তাহলে হবে না। বা ফিক্স প্রসেস অফ সলভিং, মানে একটি মাত্র প্রসেস, কোনো একটি স্পেসিফিক একটা প্রসেস সলভের জন্য বলেন, মানে ফিক্স করে রাখেন যে এটি হলে এটি করতে হবে, কারণ এটি হবে না, কারণ
প্রবলেম অনেক ধরনের হতে পারে, সাডেন প্রবলেম কিছু হতে পারে, তো প্রত্যেক প্রবলেমের সলিউশন কিন্তু একটি নয়, তো সেই জন্য এটাও ভুল হবে। এরপর আরও আছে জেনারেটিং ফিয়ার এবং স্টুডেন্ট, বাচ্চাদেরকে যদি ভয় দেখান তাহলে তো ইম্পসিবল, ওরা প্রবলেম সলভিং কোনো দিনই করতে পারবে না। তো একমাত্র শুদ্ধ উত্তরটি হবে অপশান সি, ওদেরকে এনকারেজ করতে হবে অ্যানালজি, অর্থাৎ কিছু একটি জিনিস আর একটি জিনিসের মধ্যে অ্যানালাইজ করা বা ওদের মধ্যে ডিফারেন্স সেগুলো বের করা। তো জিনিসগুলো যখন অ্যানালাইজ করবে, বের করবে, তখন সেই জিনিসটা ভালো করে বুঝবে যে কী জিনিসটা, এবং যখন একজন মানুষ একটি জিনিস বুঝতে পারবে তখন সে প্রবলেম সলভ করতে পারবে, সমর্থ হবে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হুইচ ইজ নট এ ফ্যাক্টর অফ মোটিভেশনের ফ্যাক্টর কোনটি নয়? প্রাইজ দিলে মানুষ মোটিভেট হয়, ইনসেন্টিভ সেটাও দিলে কিন্তু মানুষ মোটিভেট হয়, ইনসেন্টিভ হচ্ছে রিওয়ার্ড কাইন্ড অফ। এরপর হচ্ছে প্রেজ, কারো যদি প্রশংসা করা হয় সে মোটিভেটেড হবে, মোটিভেশন পাবে। প্র্যাকটিস সেই জিনিসটা কিন্তু মোটিভেশনের ফ্যাক্টর নয়, তো শুদ্ধ উত্তরটি হবে অপশান ডি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে বোথ দ্য ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ সিএ এবং মেন্টাল এজ এমএ যদি সেম হয়, অর্থাৎ 7 ইয়ার 7, তো এটা যদি সেম হয় তাহলে তার কী হবে, আইকিউ কোন ক্যাটাগরির মধ্যে ঢুকাতে হবে। তাহলে যদি একজন মানুষের এমএ এবং সিএ অর্থাৎ মেন্টাল এজের ক্রোনোলজিক্যাল এজ, কালানুক্রমিক বয়স এবং মানসিক বয়স যদি সেম হয় তাহলে সে কিন্তু নর্মাল ইন্টেলিজেন্সের, সেটা মনে রাখতে হবে। যদি উভয়টি সেম হয় তাহলে সে নর্মাল ইন্টেলিজেন্সের। এরপরে কোয়েশ্চেনটি হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আমাদের, অ্যাকর্ডিং টু পিয়াজেট স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট দ্য সেন্সরি মোটর স্টেজ ইজ অ্যাসোসিয়েটেড, অর্থাৎ 0 to 2 ইয়ার্স অলরেডি পেয়েছিলাম যে এই সময় সেন্সরি মোটর স্টেজ 0 to 2 ইয়ার্স থাকে। তো এই সময়ে কি জিনিস থাকে, অর্থাৎ অ্যাবিলিটি থাকে বাচ্চাদের, তো অপশন আছে দেওয়া। তো এর মধ্যে প্রথমটি হবে না, কারণ লজিক্যাল ফ্যাশন আছে অপশান 3, স্টেজ 3 এবং 4-এ এটি পাওয়া যায়। এবারে অ্যাবিলিটি টু ইন্টারপ্রিট অ্যানালাইজ অপশান, সেটাও কিন্তু স্টেজ 3 এবং 4-এ পাওয়া যায়। কনসার্ন অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, সেটাও কিন্তু প্রথম স্টেজে পাওয়া যায় না। তো শুদ্ধ উত্তরটি হবে অপশান এ, অর্থাৎ ইমিটেশন। এই সময় অর্থাৎ বাচ্চা একটি 0 to 2 ইয়ার্সের বাচ্চা সবসময় ইমিটেট করতে থাকে, কিছু মেমোরি ইউজ করতে থাকে, অর্থাৎ ওদের মেমোরি মনে রাখার কিছু ক্যাপাবিলিটি থাকে। এরপর মেন্টাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ স্কিমা, ওরা আস্তে আস্তে স্কিমা তৈরি করতে স্টার্ট করে এই সময়। তো শুদ্ধ উত্তরটি হবে অপশান ডি। তো এই হলো আজকের 20 কোয়েশ্চেন। নেক্সট ভিডিওতে আরও 20 কোয়েশ্চেন ডিসকাস করব। তো সেইগুলো রেগুলার আপডেট পেতে হলে আপনি এখানে দেওয়া যে প্লে লিস্টেতে সেগুলোতে ক্লিক করলে আপনি আগের ভিডিও এবং নেক্সট ফিউচার ভিডিওগুলো পেতে পারবেন। ধন্যবাদ।